আজকে ভেবেছিলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার পাবো, কিন্তু ক্লিয়ার নেই, হালকা হালকা মেঘে আছে, ঢেকে আছে। ওয়েদারটা আজকে একদমই অন্যরকম, আর অল্প অল্প স্নোফল শুরু হয়েছে। এটা অদ্ভুত, মানে সান্দাকফুতে স্নোফল, টুমলিক থেকেই বলছে স্নোফল হচ্ছে। সামনে এসএসবির ক্যাম্প, আর এই হচ্ছে কালী পুকুরি। গরম জলের জন্য পার বাকেট 150 রুপিস বললো। এটা ছাড়াও ওয়াইফাই বললো পার ডিভাইস 50 রুপিস। আগের পর্বে আপনারা দেখেছিলেন কার্শিয়াং থেকে টুমলিং আসার গল্প, আর এই পর্বে আপনাদের দেখাবো টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার অভিজ্ঞতা ও মাঝে কালীপুকুরি ভ্রমণ। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলিকে পুরোপুরি দেখার জন্য, আর এই সিরিজের কোনো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আগের ভিডিও লিঙ্কগুলি থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক। আজ 28শে নভেম্বর, এখন বাজে ভোর 6টা, আর আমরা সবাই চলে এসেছি এখানে টুমলিং পয়েন্টে সানরাইজ দেখতে। দেখুন একবার কি দৃশ্য। আজকে ভেবেছিলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার পাবো, কিন্তু ক্লিয়ার নেই, হালকা হালকা মেঘে আছে, ঢেকে আছে। তো একটু হতাশ, আর চিন্তা আমার কালকে নিয়ে। আজকে যখন সান্দাকফু পৌঁছাবো, কালকে সানরাইজটা যখন দেখবো তখন যেন মেঘ না থাকে। আর সাথে তো মাউন্ট এভারেস্টকে চাই, সেটাই চিন্তা, কালকে না ঠিকঠাক দেখতে পাই। আপাতত আজকে এরকম। পুরো রেঞ্জটাই হালকা হালকা মেঘে ঢেকে আছে। এখন 9:40 বাজে, আমরা বেরিয়ে পড়েছি টুমলিং থেকে সান্দাকফু উদ্দেশ্যে। মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে এখানে। তো এখানে একটা চেকপোস্ট ক্রস করলাম আমরা, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক চেকপোস্ট। তো এখান থেকে অ্যাকচুয়ালি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক শুরু হচ্ছে। ওয়েদারটা আজকে একদমই অন্যরকম, আর অল্প অল্প স্নোফল শুরু হয়েছে। এটা অদ্ভুত, মানে সান্দাকফুতে স্নোফল, টুমলিং থেকেই বলছে স্নোফল হচ্ছে। সান্দাকফুতে মনে হয়, জানি না, দেখা যাক। পুরো মেঘে ঢাকা। আমরা সকালবেলা গেছিলাম টুমলিং পয়েন্ট, তখনই দেখছিলাম মেঘ ঢুকছে। তো এখন তো পুরো মেঘে ঢেকে গেছে, এখন কিছু দেখাই যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। আর আমরা বেরোনোর সময় আমাদের যে হোটেলের মালিক সেই বললো যে স্নোফল হতে পারে সান্দাকফুতে। তো এখন তো দেখছি সত্যি স্নোফল হচ্ছে। তো মানে এটা মানে আমাদের জন্য ভালো না খারাপ সেটা জানি না, বাট আনএক্সপেক্টেড। নতুন এক্সপেরিয়েন্স, ভালো হবে না। 8242 আমরা এখন চেকপোস্টে আছি। চলো দেখি রাস্তায় কি অবস্থা।
আসলাম গৈরিবাস, এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের সাথে এখানে একটা রেস্টুরেন্টও আছে। চেকপোস্ট, এই রেস্টুরেন্টে আপনারা চা কফি বা অন্য কিছু খাওয়ার যদি থাকে তাহলে সে খেতে পারেন। এই হচ্ছে রেস্টুরেন্ট, বসার জায়গা আছে, চা কফি। খাওয়ার ব্যবস্থা আছে। বসে আছে লোকজন। কেমন লাগছে? ঠান্ডা লাগছে না গরম লাগছে? পারফেক্ট ওয়েদার, নো ঠান্ডা নো গরম। ওখানে যে বললো যে সান্দাকফুতে নিয়ে গিয়ে বরফবাড়ি হয়, বরফ পড়বে মনে হচ্ছে? ক্লিয়ারই হয়ে গেল। ভাবলাম একটু আশা ছিল যে বরফ পাবো, মনে হচ্ছে না পাবো, রোদ্দুর। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে এবারে দেখতে পেলেই হোক। স্নোফল লাগবে না, স্নোফল এখানে সবাই বসে আছে, খাচ্ছে এখানে সবাই। ও আমাকে দাঁড় করে ব্রেক নিচ্ছে, অনেকটা গাড়ি চালিয়ে নিয়েছে না। ছেড়ে এখন কালীপুকুরের দিকে এগোচ্ছি। রাস্তার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, কিন্তু কিছু কিছু জায়গায় নতুন রাস্তা হচ্ছে, কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা বানাচ্ছে, কিন্তু তাও প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। হোপফুলি আর কিছু মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। কেমন রাস্তা, কেমন লাগছে রাস্তা চলে? কিছু জায়গায় বাজে, বাট ঠিক করছে, এক্সপেক্টেড 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাবা রে বাবা, এই রাস্তা আরো খারাপ ছিল, তখন কিভাবে যেতে হবে, খুবই খারাপ। জাস্ট এসে পৌঁছালাম কালীপুকুরি, এখন বেলা 11:30 বাজে। যা রাস্তা, খুব 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 খারাপ, ভয়ঙ্কর রাস্তা। জানি না কবে ঠিক হবে, ঠিক আছে কাজ চলছে। আর এই কালীপুকুরিতে দেখুন দারুণ ভিউ। এই কালীপুকুরি অ্যাকচুয়াল মানে হচ্ছে কালো পুকুর, এদের মতে নেপালি ভাষা। এখানে যে পুকুরটা আছে সেটা অনেকটা কালো, গ্রিনিশ টাইপের, আর এদের ভাষা কালো। তো সেখানেই যাচ্ছি। এই হচ্ছে পুকুর, চারিদিকে ফ্ল্যাগ লাগানো আছে, হাওয়া এখানে প্রচন্ড। যাই পুকুরের দিকে একটু এগোই। সামনে এসএসবির ক্যাম্প, আর এই হচ্ছে কালীপুকুরি। দারুণ ছোট লেক বা পন্ড বলতে পারেন, পুকুরের মতনই। ব্যাকগ্রাউন্ডটাও দারুণ। এখানে
পদ্ম ফুল, পদ্ম ফুলের মতন পদ্ম পাতা, এগুলো পদ্ম ফুল, কচুরি মার্চ বানানোর মাসে মতন ফোটে। কিছু একটা হয়েছে। হ্যাঁ, পদ্ম পাতা, ওগুলো পদ্ম ফুল ফোটে পদ্ম মার্চ ফুল, মাসে। হ্যাঁ, ওগুলো পদ্ম পাতা, পদ্ম ফুল ফোটে এখানে। মার্চ মাসে। যাই দেখি নিচে নামা যায় কিনা। নিচে তো ওই দিক দিয়ে না। কারা পাথরের উপর পাথর রেখে স্ট্রাকচার বানিয়েছে, জানি না, ন্যাচারাল তো নয়, কেউ একটা নিশ্চয়ই বানিয়েছে। এই পদ্ম পাতা এখানে। এবার আমরা বেরোবো এখান থেকে, আর মনে হয় ঘন্টাখানেক সান্দাকফু। রাস্তা খুবই বাজে, ঘন্টাখানেক লাগবে। চলুন সান্দাকফু পৌঁছে চেক ইন করতে হবে হোটেলে। কালীপুকুর থেকে বেরোলাম, কালীপুকুর ক্রস করার পরই আমরা আবার নেপাল ক্রস করলাম, নেপাল বর্ডার দিয়ে। আর নেপাল বর্ডার দিয়ে ক্রস করার সময় আমাদেরকে 50 টাকা পার হেড টিকিট চার্জ করলো। টিকিটের লেখা সান্দাকফু রুরাল মিউনিসিপ্যালিটি। এটা এখানে এন্ট্রি ফ্রি। এবার আমরা এগোচ্ছি সান্দাকফুর দিকে। রাস্তা অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড খারাপ। আর ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের ড্রাইভার বললো ওর ওপরই হচ্ছে সান্দাকফু। হে প্রভু, হে পরমানন্দ, এ কি রাস্তা দিয়ে নিয়ে এলে প্রভু। রাস্তা, একটা রাস্তা ছিল, এই জাস্ট পৌঁছালাম। এখন বাজে রাত দুপুর একটা, রাত একটা বলছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে হোটেল সানরাইজ। ये कौन सा रास्ता लेके आया? बाप रे बाप, हम तो सोचे थे गिर जाएगा खाई में। एडवेंचर का मजा ही इसी में है ना। আর সামনে কাঞ্চনজঙ্ঘা। মেঘে ঢেকে আছে এখন।
কিছুটা মেঘে ঢেকে আছে। এই হোটেল সানরাইজ। সান্দাকফুতে যে হোটেলটি আমরা বুকিং করেছিলাম সেটি হলো এই হোটেল সানরাইজ। সান্দাকফুতে থাকার মতন অনেকগুলি হোটেল বা হোমস্টে থাকলেও একটু প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল বলতেই হোটেল সানরাইজ। এই হোটেলটি বুকিং করার জন্য ফোন নাম্বার ভিডিওটির নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা যখন বুকিং করবেন তখন অবশ্যই আগেভাগে বুক করাটাই বাঞ্ছনীয়, কারণ এই হোটেলের ডিমান্ড যথেষ্ট হাই। আর আপনারা রুম থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চান তাহলে বুকিং করার সময় অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম বলেই বুকিং করবেন। রুম ভাড়াটা একটু বেশির দিকে হলেও এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এক কথায় অতুলনীয়। তাই আপনারা যখন বুকিং করবেন সেই সময় এই কথাটা একটু মাথায় রাখবেন। লাঞ্চ করতে যেতে হবে, রুমটা নিয়ে নিই। জাস্ট চেক ইন করলাম, আমাদের রুম দিয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম চাই, তোমাদের এই রুমটা দিল। এটা হচ্ছে 6 বেডেড রুম। এই দুটো, ওইদিকে দুটো, এইদিকে দুটো সিঙ্গেল সিঙ্গেল, আর এইদিকে জানলা দিয়ে ভিউ, সামনেই কাঞ্চনজঙ্ঘা। জাস্ট অপূর্ব ভিউটা, জাস্ট অপূর্ব। পুরো রেঞ্জটাই জানলা দিয়ে দেখা যাচ্ছে, অসাধারণ। আর এই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আরো কিছু ছোট ছোট হোমস্টে আছে, জিটিএ ট্রেকার্স হাট আছে, বাট সবচেয়ে পপুলার এটাই। আচ্ছা, 2-3টে জিনিস বলে রাখা। এই হোটেলে যেগুলো আমি জানতাম না, আমাদের এই রুম ভাড়াটা নিয়ে রুম রেন্ট লেগেছে 2400, সরি 4,500 টাকা, 4,500 টাকা পার নাইট। তো আমরা 2 রাত্রি থাকছি, 9,000 টাকা, দুটো রুম। বললো ফ্ল্যাশ খারাপ, কারণ হচ্ছে তোমার ফ্ল্যাশ খারাপ বললো, বরফ জমে যায় না এখানে, ফ্ল্যাশের জন্য জল থাকে। ঠিক আছে, গরম জল ইউজ করবে, আইডিয়াল বিল, পুরনো বিল। এখানে গরম জলের জন্য গিজার নেই, এই রুমে তো নেই আপাতত। বললো গরম জলের জন্য পার বাকেট জল দেবে, গরম জলের জন্য পার বাকেট 150 রুপিস বললো। এটা ছাড়াও ওয়াইফাই বললো পার ডিভাইস 50 রুপিস, পার ডে হিসেবে বলেনি, টোটাল 50 রুপিস বলেছে পার ডিভাইস। তো জানি না ওরা কীভাবে ট্র্যাক করবে পার ডিভাইস, বাট ভিউটা আলটিমেট। রুমটা ঠিকঠাক, আর এই হচ্ছে বাথরুম। বাথরুম ঠিকঠাক, কিন্তু গিজারটা থাকলে ভালো হতো। এই হচ্ছে আমাদের রুম। আর বললো গরম জলের জন্য এখানে সিস্টেম করা আছে রুমের বাইরে, এখানে অলওয়েজ গরম জল পাবে খাবারের জন্য, তো এই ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। আচ্ছা, রাস্তাঘাট যেটা আপনাকে বলেছিলাম অলরেডি, রাস্তাঘাট যেহেতু প্রচণ্ড বাজে, তো তার জন্য আমার কিছু সাজেশনস আছে। যারা আপনারা প্ল্যান করছেন এখানে আসার, যখন আপনারা আসবেন অবশ্যই কিছু ইম্পর্ট্যান্ট মেডিসিন ক্যারি করবেন, যেগুলো রেগুলার লাগে। আপনার রেগুলার যে মেডিসিন সেগুলো তো আপনাকে ক্যারি করতেই হয়, তাছাড়া কিছু রেগুলার মেডিসিন যেমন জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, পেটের ওষুধ দরকার পড়বে আপনাদের। রাস্তাঘাট প্রচণ্ড বাজে, যার জন্য কিছু ওষুধ ক্যারি করাটা খুব দরকার। আর সকালে যখন আমরা টুমলিং থেকে বেরোবেন তখন ব্রেকফাস্টটা লাইট করে বেরোবেন, কারণ রাস্তাঘাট যেহেতু এত বাজে সমস্যা হতে বাধ্য। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। বাকি ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা আপাতত একটু ক্লিয়ার হয়েছে। ফিঙ্গার ক্রস ফর টুমরো মর্নিং।
কাল যেন সব ঠিকঠাক দেখতে পাই আর এভারেস্টটাকে দেখতে পাই। লেটস গো, এবার লাঞ্চটা করে নিই, চলুন। আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি আলের দিকে। এখন বাজে 3:30। মোটামুটি আল এখান থেকে 1.5 কিলোমিটার। আল বেসিক্যালি সানসেট দেখার জন্য এখান থেকে হেঁটে যেতে হবে আল। গাড়িতেও যাওয়ার সুবিধা আছে, কিন্তু আমরা গাড়ি নিচ্ছি না, আমরা হেঁটেই যাচ্ছি। গাড়ি করে যারা যেতে চান তাদের জন্য বলে রাখি, এখান থেকে আপ 500 আর ডাউন 500, 1000 রুপিস লাগছে পার কার। মানে এটা আমাকে আমাদের ড্রাইভার বললো। তো আমরা 4 জনে এখন হেঁটে যাব, সানসেট দেখব। আপাতত চারিদিকে পরিবেশটা আপনাদের দেখাই। চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসছে। কাঞ্চনজঙ্ঘা মোটামুটি আধা ঢেকে গেছে। মেঘে আর এভারেস্ট উপর থেকে দেখার চেষ্টা করলাম, এভারেস্ট এবারে দেখা যাচ্ছে না। চলুন যাই আল দেখি সানসেটটা কিরকম লাগে। আমরা এসে পৌঁছলাম আল। বেশ কিছুক্ষণ হাঁটা, আধ ঘন্টা তো লাগলো চড়াই উতরাই মিলিয়ে। আধ ঘন্টা লেগেছে, আধ ঘন্টা হেঁটেছি আমরা। রেস্ট করেছি তার ভিতরে। হ্যাঁ, ওই একটু রেস্ট করে 1/2 ঘন্টা 40 মিনিট। সারাদিনের শেষে এখন সূর্যকে পাহাড়ের কোলে বিদায় দেওয়ার পালা। আলে সেদিনের দেখা সূর্যাস্ত ছিল আমার জীবনের দেখা সেরা এক মুহূর্ত। মেঘের মাঝে সূর্যের খেলা দেখার সাক্ষী রইলাম আমি। প্রকৃতির এই বিদায় বেলার অদ্ভুত কর্মকাণ্ড দেখে মনটা কেমন একটা ভারাক্রান্ত হয়ে পড়ল। কিন্তু আগামী দিনের নতুন ভোরের আশায় প্রাণকে আশ্বস্ত করে ফিরে এলাম হোটেল। ততক্ষণে ইতিমধ্যেই সন্ধ্যের আমেজে মেতে উঠেছে অনেকেই। বয়সী ভুলে সবার মাঝে নিজেকে ভিড়িয়ে দিলাম সেদিন। জীবনের দুঃখ যন্ত্রণা ভুলে সবার সাথে নিজেকে বিলীন করে নেওয়াটাই হয়ে উঠুক জীবনের মূল মন্ত্র। এইভাবেই শেষ হলো আমাদের সান্দাকফুতে প্রথম রাত্রি। পরের দিন সকালের সানরাইজ দেখা পরিকল্পনা নিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। আগামী পর্বে আপনাদের দেখাবো আমার জীবনে দেখা সেরা সানরাইজের কিছু মুহূর্ত। সেদিন চাক্ষুষ করেছিলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আর সাথে পৃথিবীর উচ্চতম শিখর মাউন্ট এভারেস্টকে। আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনের সাথে, আর সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে।